বইসহ ঘর পেল আরও 18,500 পরিবার। নাগরিক সুবিধায় আসবে প্রতিটি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী। ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ কিনছে সরকার। ইউনিট প্রতি ব্যয় 8 টাকা 17 পয়সা। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের। 8 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস। স্বাগত জানালো হামাস, ইসরায়েলের বিরোধিতা। এবং আইসিসির উদ্ভট আইন নিয়ে তর্ক। বাংলাদেশের হারের জন্য বাজে আম্পায়ারিংকে দুষছেন সাবেকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু পাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। থমকে আছে প্রজনন হার, 2% নামানোর পরিকল্পনা। বেড়েছে জনসচেতনতা। জমির মালিকানা সহ স্থায়ী ঠিকানা পেলেন আরও 18,566টি ভূমি ও গৃহহীন পরিবার। আজ দেশের 26 জেলার সব উপজেলা সহ আরও নতুন 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে সবাইকে সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা, ক্যামেরায় ছিলেন তপু শাহীন। সমুদ্রের কোল ঘেঁষা কক্সবাজারের সদর, ঈদগাঁও আর মহেশখালীতে আজ সাত ঝড়। এই তিনটি উপজেলার সাথে আজ পুরো জেলা গৃহ ও ভূমিহীন মুক্ত। কক্সবাজার ছাড়াও লালমনিরহাটে 1282টি এবং ভোলায় 1234টি বাড়ি হস্তান্তর করতে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সুবিধাভোগীদের সাথে। আশ্রয়ণ 2 প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে 18,566টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি 26 জেলার সব উপজেলা সহ আরও 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করেন। আগে যে কষ্ট পাইছি, বিড়া বাড়ি নোয়াশিল, ঘর বাড়ি নোয়াশিল, এখন আমরা একটু পানি ফাঁসি, বিদ্যুৎ ফাঁসি। আমার প্রধানমন্ত্রী কার্ড ঘর দিছে, ওই ঘরটা নিয়ে আমি সুখে আছি। ফুটপাড়ে বসত বাড়ির থেকে তুলে এনে আমাদেরকে একটি মজিব শতবর্ষ বাড়ি দিয়েছেন। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে আওয়ামী লীগ সরকার। রেমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে অর্থনৈতিক সচ্ছলতার জন্য সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। আশ্রয়ণ সহ সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুফলভোগীদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন করতে হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে। সেটাই আমি আপনাদের বলবো। সকলকে আমি এই আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, পিতার মতো তারও লক্ষ্য জনগণের জীবনমান উন্নত করা। আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে।
এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে। এ নিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত জেলার সংখ্যা দাঁড়ালো 58টি এবং উপজেলা 464টি। এ যেন এক বদলে যাওয়া জনপদের গল্প। দারিদ্র্যের তকমা ঝেড়ে ফেলে এসব প্রান্তিক মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচবার। শুধু অর্থনৈতিক সচ্ছলতাই নয়, সামাজিক সম্মান এনে দেওয়া 2 শতকের জমি সহ এসব বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জনগণ সচেতন এবং একতাবদ্ধ থাকলে সব প্রতিকূলতা মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত দেশের কাতারে সামিল হবে অচিরেই। ঈদগাহ থেকে ফারজানা শোভা, 21 টেলিভিশন, কক্সবাজার। ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে আগামী 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির অনুমোদন দিয়েছে পণ্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে প্রতি ইউনিট খরচ হবে 8 টাকা 17 পয়সা। গ্রিড ব্যবহারে প্রতি ইউনিটে 0.059 রুপি ভাড়া দিতে হবে ভারতকে। সাথে সাথে ট্রান্সমিশন খরচও বহন করতে হবে বাংলাদেশকে। ট্রান্সমিশন ফি এখনও নির্ধারিত হয়নি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিব মাহমুদুল হোসাইন খান জানান, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে 5 বছর মেয়াদী 650 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। 40 মেগাওয়াট 5 বছরের জন্য 5 বছরের জন্য এই চুক্তি করা হচ্ছে, ত্রিপক্ষীয় চুক্তি। কারণ বিদ্যুৎটা নেপালের আসবে, ভারত হয়ে বাংলাদেশে আসবে। খরচ পড়ছে বাংলাদেশি টাকায় প্রতি ইউনিট 8 টাকা 17 পয়সা। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার চোরাচালানের সাথে জড়িত ছিলেন এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঝিনাইদহ সন্ত্রাসপূর্ণ একটি এলাকা, ওখানে সত্যিকারের কি হয়েছে সেটা তদন্ত করে পরবর্তীতে সবকিছু জানানো হবে। এছাড়া আনারের মেয়ে সন্দেহভাজনদের নাম বলল, সে তালিকায় কে বা কারা আছেন সে বিষয়েও তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 8 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিন্নাত হকের বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন শাকির আরজু। 2016 সাল থেকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ক্ষমতাধর কথিত জনপ্রতিনিধির যোগসাজশে অর্থের বিনিময়ে অসংখ্য রোহিঙ্গাকে জাল ঠিকানা, ভুয়া পিতামাতা সাজিয়ে ও জাল কাগজপত্র তৈরি করে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ দেশের নাগরিকত্ব দিতে সরাসরি সহায়তা করেন বলে অভিযোগ ওঠে। কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় এক বাসিন্দা 38 জন রোহিঙ্গার নাম উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। সবশেষ 2023 সালের 29 অক্টোবর এক তদন্ত প্রতিবেদনে 38 জনের মধ্যে 35 জন রোহিঙ্গার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এসব রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রোহিঙ্গাদের ভোটার রেখেই ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে এ ঘটনায় হাইকোর্টে রিট করা হয়। রিটের আদেশে সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে চেয়েছে উচ্চ আদালত। শুনানি শেষে 24 এপ্রিল বিবাদীদের প্রতি 4 সপ্তাহের রুল জারি করে ভোটার তালিকা থেকে তদন্তে প্রমাণিত রোহিঙ্গাদের নাম বাদ ও 6 জনের মধ্যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবী জানান, এখানে ওই প্রতিবেদন দাখিল করা হয়নি, ফলে সারা দেশে ভোটার তালিকায় কতজন রোহিঙ্গা অন্তর্ভুক্ত আছে তা দাখিলের নির্দেশনা চেয়ে গত সোমবার সম্পূরক আবেদন করা হয়, যার আদেশ দেন হাইকোর্ট। সারা দেশে কতজন রোহিঙ্গা এই পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা কোনো নাগরিকত্ব সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে
আদালতে আগামী 8ই আগস্টের ভিতরে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিবাদীরা হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রেজিস্ট্রার জেনারেল সহ 17 জন। আগামী 8ই আগস্টে তারা কতজন রোহিঙ্গা বাংলাদেশের ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই রিপোর্ট দিবে। রিট পিটিশন তো আসি, তারপরেও যারা কর্তৃপক্ষ আছে, সংশ্লিষ্ট যারা আছে, এহেন কর্মকার থেকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকবে। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছেন 40 জন রোহিঙ্গা। তাদের তালিকা যুক্ত করে রিট আবেদন করা হয়েছিল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রজননের হার 2% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে মেলেনি সফলতা। দীর্ঘদিনের প্রচেষ্টার পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দাবি, একেবারে কাছাকাছি পৌঁছেও করোনা মহামারীতে থমকে আছে কার্যক্রম। তবে জনসচেতনতা বেড়েছে। জন্ম নিয়ন্ত্রণে মাঠের চিত্র বোঝার চেষ্টা করছেন মিনালা দিবা, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ভাঙা রেকর্ড বাজানো হলেও সফলতা কোথায়? তবে শহর বা গ্রাম সচেতনতা বেড়েছে আশাতীত। বাড়ি বাড়ি আমরা সাধারণত ফিল্ড পর্যায়ে বড়ি, কন্ডম, ইনজেকশন এই 3টাই দিই। আফারা আসে, আইসিয়া বড়ি দেয়, কন্ডম দেয়, যেন পরবর্তীতে মনের ভুলও বাচ্চা হয়ে যায়, এই কারণে যেন না হয়। উপজেলা থেকে আমরা আমাদের কর্মীদের বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ দিয়ে থাকি, যেমন খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন। দেশ স্বাধীনের পর গড় প্রজনন হার ছিল 6.3%। তখনই পরিকল্পিত উন্নয়নে স্বতন্ত্র পরিবার পরিকল্পনা বিধান করে দেন বঙ্গবন্ধু। 80-র দশকে জন্মহার 2% নামানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। তবে সুদীর্ঘকালের সরকারি বেসরকারি কার্যক্রমেও 2011 সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে এ হার স্থির হয়ে আছে 2%-এর ওপরেই। ফ্যামিলি প্ল্যানিং করার পরে যদি দেখা যায় যে জনসংখ্যা বিস্ফোরণ রোধ করতে পারি, আমরা যা আছি তার চেয়ে খারাপ যদি না হয়, তাহলে আমার ছেলেমেয়েরা এর চেয়ে একটা ভালো পরিবেশ থাকতে পারবে। পরিবার পরিকল্পনার সাথে আমার নারীর ক্ষমতায়ন, আমার পরিবারের ভালো থাকা এবং আমার দেশের উন্নতির জন্য আমরা বলছি এটা জরুরি সেবা, কিন্তু আমরা যদি জরুরি করতে গেলে আমাদের দরকার কার কি নিড আছে সেইখানে কাজ করে, এবং সেখানেই আমাদের বড় ঘাটতি। 2025 সালের লক্ষ্যমাত্রায় বাকিটাও অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে অপ্রতুল সেবাদাতা, সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের সমন্বয়হীনতা, পাশাপাশি বাল্যবিবাহ, অপরিপক্ক গর্ভধারণ, অপূর্ণ চাহিদা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও। 100টি অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে 50টি মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। তার মধ্যে 28% ওই অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায়। যে টিনেজ প্রেগনেন্সি এটি 7% মতো নগরে কিন্তু বেড়ে গিয়েছে। কাজে এটি কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় রয়েছে। সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে বলছে 62.1% দম্পতি এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি স্বাচ্ছন্দ্যেই নেয়। প্রাকৃতিক ও সনাতন নিয়ন্ত্রণ চর্চা করে 9%, বাকি 30% এখনো দুটা নাই। বাংলাদেশে এখন এই যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছেন তাদের মধ্যে 27% দম্পতি পিল ব্যবহার করছে। তারপরে হয়তো আমি মনে করি ইনজেক্টেবল, তারপরে হয়তো আমাদের আইউডি। এই নিডগুলো আমরা কিন্তু আগে থেকে অ্যাসেস করেছি। খাবার বড়ি, ইনজেকশন, ইমপ্লান্ট ও কন্ডোমের মতো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে বিতরণ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এরপরেও 60% মানুষকেই সেগুলো কিনতে হয় উচ্চ মূল্যে। প্রোডাক্টেরও দাম কম বেশি আছে। অনেকে যারা আগে বেশি দামের গুলো ব্যবহার করতো তারা ওইটা একটু কম দামের গুলো ব্যবহার করে। অনেক বড় পরিবার চালানো আসলে অনেক কষ্টকর। জন্ম বিরতিকরণ যে মেডিসিনগুলো ইয়েগুলি আছে, এই যেমন কন্ডম, পিল, এগুলি আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে। এখানে সরকারি সেবার চেয়ে বেসরকারি সেবাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এখন নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের এই সেবাটা ক্রয় করে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যদি দাম যদি বেড়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং আয় উপার্জন যদি কমে যায়, সেটি কিন্তু একটি প্রভাব ফেলবে এই জায়গা। সম্মিলিত প্রচেষ্টা করতে পারি এবং প্রচেষ্টাকে আবার জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে বাকি যে বাধাটুকু আছে সেটুকু আমরা অর্জন করতে পারবো। প্রজনন হার কমানোর বিষয়ে সচেতন সবাই, কিন্তু পথের বাধাগুলো না সরায় অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফেরাচ্ছি গাজা পরিস্থিতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের সংগঠন হামাস। তবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম।
গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের জন্য একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে সম্পূর্ণ যুদ্ধবিরতি, হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ের শর্ত দেয়া হয়। প্রেসিডেন্ট বাইডেনের আনা প্রস্তাবটি ভোটাভুটির পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেয়া থেকে বিরত ছিল শুধু রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে হামাস, তবে বিরোধিতা করেছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না। এমন সময় গাজায় যুদ্ধবিরতির এ প্রস্তাব পাশ হল যখন ইসরায়েলের নির্বিচার হামলায় গেল 24 ঘণ্টায় আরও অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংসের আরেকটি কালো অধ্যায় 111। সেনা সমর্থিত সরকারের মূল লক্ষ্য ছিল রাজনীতি থেকে শেখ হাসিনাকে মাইনাস করা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশজুড়ে ওঠা দাবির মুখে ব্যর্থ হয় ষড়যন্ত্র। মুচলেকা নয়, আইনি লড়াইয়ে জিতে জনতার মঞ্চে এসে দাঁড়ান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এই মুক্তির মিছিলে শৃঙ্খল ভাঙার পণ, রৌদ্র করজ্জ্বল দিনের জ্যোতি হয়ে গড়িয়েছিল সুধা সদনের আঙিনায়। 2007 সালের 16 জুলাই ধানমন্ডির সুধা সদন থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। ষড়যন্ত্রের মামলায় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসনের মেয়াদ শেষে 1/11 অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণই ছিল গণতন্ত্র অবরুদ্ধ করার সংকেত। সংস্কারের নামে ঘরবন্দি করা হয় রাজনীতিকে, দানা বাঁধে শেখ হাসিনাকে মাইনাসের ষড়যন্ত্র। আমাদের একটাই দাবি ছিল, উইদাউট শেখ হাসিনা নো ডায়লগ নো ইলেকশন। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে আমাদের সেই সংস্কারবাদী নেতাদেরকেও, তাদের সংস্কারবাদী নেতাদের ব্যবহার করে আওয়ামী লীগের যে একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি করা, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যে ফাটল ধরানোর চেষ্টা করে, সেটা তারা পারে নাই। বঙ্গবন্ধু কন্যার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহে মানুষের অভূতপূর্ব সাড়ায় টনক নড়ে 1/11 কুশীলবদের। অন্তর্বর্তীকালীন সরকারের খোলসে থাকা স্বৈর শাসকের পতনের ঘণ্টা বাজে। 25 লক্ষ গণস্বাক্ষর, অন্যান্য সহযোগী সংগঠনের গণস্বাক্ষর এবং একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়ে গেছিল যে শেখ হাসিনাকে জেলখানায় রাখা যাবে না। এটা তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পেরেছিলেন। নির্বাচন তারা দিতে হবে, এটা বুঝতে পেরেছেন। নির্বাচন না দিয়ে তাদের উপায় নাই। তথাকথিত সংস্কারবাদী নেতাদের মাধ্যমে ডায়লগ করে কোনো ফায়দা হবে না, যার ফলশ্রুতিতে 11ই জুন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করেছি। দীর্ঘ 11 মাস পর 2008 সালের 11ই জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শুরু হয় গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দায়িত্ব নিলেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমান বাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এই সময় বিমান বাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। কুশলাদি বিনিময় সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে বিমান বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার দুপুরে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।
পরে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকালে বিদায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আমরা অবশ্যই আধুনিক বিমান ফাইটার আমাদের ফ্লিটে সংযোজন করার জন্য আশা রাখছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরও উন্নতি করার জন্য কাজ করা। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল পদে পদোন্নতি পেয়ে তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। চলতি মাসের 23 জুন 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। ওয়াকারুজ্জামান তার 39 বছরের সামরিক জীবনে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকার পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডিং সেনা সদরের সামরিক সচিব এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও কর্মরত ছিলেন। 4 মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে 152 কোটি টাকা সুদ মওকুফ করার অভিযোগে মুনসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক শাহ আলম বাদী হয়ে ঢাকা সমন্বিত কার্যালয় 1-এ মামলাটি করেন। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুদকের সচিব খুরশেদা ইয়াসমিন জানান, মুসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী সিদ্ধান্তে গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক, রবি ও এয়ারটেল এই 4টি প্রতিষ্ঠানকে 152,89,390 টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে বিশেষ সুবিধা দিয়েছেন। এতে সরকারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন দুদক সচিব। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নতুন পোশাকের সাথে প্রয়োজন নতুন জুতা। আর এই জুতা কেনাকাটায় যদি পেমেন্টের ডিসকাউন্ট মেলে তাহলে আরও বেড়ে যায় ঈদ আনন্দ। জুতা কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আরও জানাচ্ছেন মিনালা দিবা। ঈদুল আজহার কেনাকাটায় ক্রেতাদের আনাগোনায় মুখরিত রাজধানীর জুতার শোরুমগুলো। বসুন্ধরা সিটি মার্কেটের শোরুমে ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য 1000-এর বেশি নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে বাটা। ছেলেদের জন্য আছে পাঞ্জাবির সাথে পরার স্যান্ডেল, আছে হাঁসপাপিস মোকাসিন, কমফিট স্যান্ডেল, হাঁসপাপিস স্যান্ডেল সহ বাটার স্যান্ডেলও। মেয়েরা পাবেন আরামদায়ক স্যান্ডেল, হাই হিল, ফ্ল্যাট, ওয়েজ হিল, হিল সহ নানা ডিজাইনের জুতা। বাচ্চাদের জন্য রয়েছে আরামদায়ক সব জুতার সমারোহ। পছন্দের পণ্য কেনাকাটার পর বিকাশ পেমেন্টের কুপনে D10 যোগ করলেই ছটপট 10% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। 1000 টাকার উপরে যদি কোনো কিছু পারচেস করে, সেটা হচ্ছে বিকাশের অ্যাপস দিয়ে যদি স্ক্যান করে পেমেন্ট করে, এরপরে কুপনটা অ্যাড করতে হবে D10। কুপনের ঘরে D10 লিখে ওটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরেই কাস্টমার পেমেন্ট করলে ইনস্ট্যান্ট 100 টাকা ক্যাশব্যাক পাবে। আর এই অফারটা, এই ক্যাম্পিংটা একটা কাস্টমার একদিনে 1000-এ 2 বার নিতে পারবে। একবার 100 টাকা পেমেন্ট করবে, দেন আবার যদি সে পেমেন্ট করে তাহলে আবার 100 টাকা ক্যাশব্যাক পাবে। আর এই পুরো ক্যাম্পিং চলাকালীন কাস্টমার টোটাল 300 টাকা ক্যাশব্যাক পাবে। ঈদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে বিকাশের এই ক্যাশব্যাক। শপিং করতে আসলাম বাটাতে। এখানে হচ্ছে আমার মানি ব্যাগ কিন্তু স্টিল 0। আমার বিকাশে টাকা আছে। এখান থেকে আমি পেমেন্ট করার উদ্দেশ্যে কিন্তু এখানে আসছি, যেহেতু আপনার প্রশ্ন ছিল বিকাশ নিয়ে। এখানে একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। ক্যাশব্যাকটা আসলে আমাদের অনেক হেল্পফুল। এটা একটা মানে আমি যেটা পেমেন্ট করছি, এটা আবার যখন রিটার্ন আমার কাছে কিছু টাকা আসছে, তখন আমার কাছে এটা আনন্দ মনে হয়। বিকাশ তো আসলে এটা একটা সহজ অর্থবহনের একটা পদ্ধতি এবং এটা আমাদের জন্য অনেক প্রয়োজন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে 1 মিনিটে টাকা নিয়ে আসা যায়। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। টাঙ্গাইল শহরের বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা লোহজং নদী দখল দূষণে এখন মৃত খালে পরিণত হয়েছে। বিপর্যস্ত নদী পাড়ের পরিবেশ, নেতিবাচক প্রভাব পড়েছে জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে লোহজং নদীর প্রাণ ফেরাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে পৌরসভা ও জেলা প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে আরো বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। টাঙ্গাইল শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত। ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নদীর। কিন্তু নানা সময়ে প্রভাবশালীদের দখল আর দূষণে নদীটি এখন মরা খাল। টাঙ্গাইল পৌরসভার সেন্ট্রাল ইটিপি না থাকায় ড্রেনের ময়লা, দূষিত পানি ও শহরের আবর্জনা পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলা হয়। পচা পানির দুর্গন্ধে আশপাশে বসবাস করা দুষ্কর, মরে যাচ্ছে জলজ প্রাণীও। আজকে এর যে পরিণতি, যে দুরবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সুস্থ জীবনযাপনের পরিবেশ সেটা বিনষ্ট করছে। একটি সেন্ট্রাল ইটিপি নির্মাণ করে এই পয় বর্জ্যগুলি দূষণমুক্ত করে নদীতে ফেলা হলে এই নদীর যে প্রতিগন্ধময় দুরবস্থা এটি দূরীভূত হবে। পরিবেশ আন্দোলনের কর্মী সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবার নদী উদ্ধারে যৌথভাবে কাজ শুরু করেছে। শহরের পরিবেশ রক্ষায় নদীর নাব্যতা ফেরানোর তাগিদ তাদের। এই উদ্ধার অভিযান বারবার শুরু হয়ে আবার বন্ধ হয়ে যায়। এবার যেন এই নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকে। প্রকৃতির বিশাল একটা বিপর্যয় ঘটেছে। নদী যদি বহত থাকতো তাহলে দুই পারে যে বৃক্ষরোপণ হতো, এই দুই দিকে যে মানুষজন ছিল তারা প্রাকৃতিক ভারসাম্য তারা ফিরে পেত। লৌহজং নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা বলছে পৌর কর্তৃপক্ষ, আর জেলা প্রশাসন বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পাড়ে রাস্তা নির্মাণের কথা। যারা অবৈধভাবে স্থাপন করে জায়গা দখল করে রেখেছেন এগুলাকে শনাক্তকরণ করা হচ্ছে, অবৈধ উচ্ছেদ করা হবে এবং সেইখানে দৃষ্টি নান্দনিকভাবে আমরা সেই শহরটা গোছানোর জন্য পরিকল্পনা রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে লৌহজং নদীর সেই যে পুরনো পানি প্রবাহ সেটি আমরা ফিরিয়ে আনতে পারব। প্রকৃতি ও পরিবেশের স্বার্থে নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ সফল হবে, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, ফিরে এসে যা থাকবে। নড়াইলে আনিসুর হত্যায় মূল পরিকল্পনাকারী সহ 13 জন গ্রেফতার। ভারতের স্পিকার নিয়ে জোট সঙ্গীদের সঙ্গে বিজেপি সমঝোতা প্রতিষ্ঠা, দাবিদার নীতিশ নাইডু দুজনে। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। নড়াইলের আনিসুর রহমানকে হাত পায়ের রক কেটে হত্যার ঘটনায় 13 আসামিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 31 মে নড়াইলের নারাগাতি থানার কলাবাড়িয়া এলাকায় আনিসুরকে হাত পায়ের রক কেটে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই নারাগাতি থানায় মামলা করলে মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ 13 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্যাংয়ের একটি বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 10 জুন রাত আনুমানিক 9টার সময় আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক সুবিধা বহাল রাখার দাবি করেছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি 15% ভ্যাট আরোপের ঘোষিত বাজেট নিয়ে ট্যুর অপারেটর সেবার উপর নিয়ে আলোচিত সংবাদ সম্মেলনে ট্যুর অ্যান্ড হসপিটালিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে ট্যুর অপারেটরদের সেবার উপর প্রস্তাবিত বাজেটে মূসক আরোপের প্রস্তাব রহিত করার দাবি।
কারণ ট্যুর অপারেটররা বিভিন্ন খাত থেকে পর্যটন উপাদান সংগ্রহ করে পর্যটকদের সুবিধা ও আরামদায়ক ভ্রমণ সৃষ্টির কল্পে সবকিছু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাই আলাদা করে ভ্যাট নেবার সুযোগ নেই। ফিরে এসে জানাবো খেলার সংবাদ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। লেবাননের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের প্রত্যাশাই করছে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ সবশেষ ম্যাচে হোমে বিশ্বকাপ খেলায় অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরেছে। সেই ম্যাচ অনুপ্রেরণা হলেও এই ম্যাচকে আলাদাভাবে দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হোম ম্যাচে লেবাননকে 1-1 গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। নভেম্বরে সেই ম্যাচের পর লেবাননের ফুটবলে অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে কোচিংয়ে, আর এটিকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন জামাল ভুঁইয়া। আবারও টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে কানাডার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিশ্বকাপে প্রথম 2 ম্যাচেই হেরেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে হেরে চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকাপে, আর ভারতের বিপক্ষে 119 রান তাড়া করে জিততে পারেনি। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে তাই জিততেই হবে বাবর আজমদের। অন্যদিকে 2 ম্যাচ খেলে একটিতে জিতে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে কানাডা। এই গ্রুপ থেকে টেবিলের 3য় স্থানে রয়েছে কানাডা, আর পাকিস্তান রয়েছে টেবিলের 4র্থ স্থানে। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভূমিসহ ঘর পেল আরও 18,500 পরিবার। নাগরিক সুবিধায় আসবে প্রতিটি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী। ভারতে গ্রিড ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ কিনছে সরকার। ইউনিট প্রতি ব্যয় 8 টাকা 17 পয়সা। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের। 8 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ। স্বাগত জানালো হামাস, ইসরায়েলের বিরোধিতা। আইসিসির উদ্ভট আইন নিয়ে তর্ক। বাংলাদেশের হারের জন্য বাজে আম্পায়ারকে দুষছেন সাবেকরা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বর, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।